আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অষ্টম শ্রেণীর লখার একুশে, এটার পার্ট 3 নিয়ে। আগে দুইটা পার্ট হয়েছে, এটা 3 নাম্বার পার্ট এবং মনে হয় এটাই শেষ পার্ট। আজকে অনুশীলনীটা এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার কথা রয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে পার্ট 2 এর আমি কিছু অংশ বাদ রেখেছিলাম, সেটা লাস্ট প্যারাটা। তো আমরা সেটা পড়বো এবং এর পাশাপাশি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে সব কিছু লাইন বাই লাইন আমি আলোচনা করব, যেন তোমরা ফুল মার্ক পেতে পারো। আর হ্যাঁ, সৃজনশীলে কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। এটার আমি হাতে কলমে প্রমাণ পেয়েছি এই টেকনিকটা ইউজ করার ফলে। তো আমি সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। সেদিন সকালটা ছিল আশ্চর্য সুন্দর, আকাশে হালকা কুয়াশা, অল্প অল্প শীত। সেদিন বলতে সেখানে লখা যেদিন আর কি ফুলটা আর কি নিয়ে এসে ফুল কুড়ালো, হ্যাঁ, গাছে উঠে ফুল নিল। গত পর্বে যেটা বলেছিলাম সেটা ছিল ভোরবেলা সূর্য ওঠার পরে, সেই দিন যেটা হলো সেই দিনের কথা বলা হয়েছে। সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর, অর্থাৎ সেই দিনের বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে। আমি মার্ক করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যেন তোমরা সহজেই দেখতে পারো। আকাশে ছিল হালকা কুয়াশা, অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস। এগুলো অবজেক্টিভ আসে সাধারণত। আচ্ছা, প্রতি লাইন থেকে অবজেক্টিভ করা সম্ভব। তো যেগুলো গুরুত্বপূর্ণ আসে সেগুলাই তোমাদের সাথে বলছি। তো আচ্ছা, এবং পথে পথে মিছিলের ঢল নেমেছে, শত শত মানুষ, হাতে ফুলের গুচ্ছ, ঠোঁটে প্রভাত ফেরের গান, ধীরে ধীরে এগোচ্ছে শহীদ মিনারের দিকে। এটা ছিল মূলত একটা যে আমরা যে বলি প্রভাত ফেরি, বা আমার ভাই রক্তনঙ্গন 21শে ফেব্রুয়ারি গান গাইতে গাইতে যায় প্রভাত ফেরি, এটা ছিল মূলত সেইটা। এবং শহীদ মিনারের দিকে যাচ্ছিল এবং হাতে ছিল এই ফুল ছিল, হাতে ফুলের গুচ্ছ ছিল এবং ঠোঁটে প্রভাত ফেরির গান। এইসব থেকে বলা যায় যে এগুলা ছিল আসলে একটা প্রভাত ফেরি। এবং এই ভিড়ে ছিল অনেক মানুষ, শত শত মানুষ ছিল, কিন্তু খুদে টোকাই লখাকে ঠিকই চেনা যাচ্ছিল। এর কারণ ছিল যে তার গাটা ছিল খালি গায়ে, কেননা সে একজন পথশিশু। কিন্তু অন্যান্য যত লোক ছিল তারা কিন্তু সোয়েটার, কোট, জ্যাকেট, চাদর এই সব কিছু পরেছিল, আর লখা ছিল খালি গায়ে। এই জন্যই লখাকে সহজেই চেনা যাচ্ছে। খোলা উদাম গাঢ় কালো তার গাটা ছিল, গাঢ় কালো মানে কালো রঙের ছিল লখা। এবং হাতে উপচে পড়ছে রক্তলাল ফুলের গুচ্ছ। রক্তলাল ফুল বলতে এখানে পলাশ ফুল, সেটাকে বলা হয়েছে। এবং মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারের দিকে, অর্থাৎ মিছিলটা যেখানে যাচ্ছে লখা তো সেখানেই যাচ্ছে। এবং সবার সাথে গলা মিলিয়ে গেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কিন্তু মজার ব্যাপার না, ঠিক আসলে এটা কষ্টেরই। কিন্তু লখার গলা থেকে আসলে কথা বের হচ্ছিল না, তার গলা থেকে কথা বের হচ্ছিল আ আ আ আ, 4টা আ, অয়ে চন্দ্রবিন্দু আ, মানে আয়ে চন্দ্রবিন্দু আর কি, অয়ে চন্দ্রবিন্দু আকার না এটা। আর কথা ফুটে না কেননা লখা ছিল আসলে একজন জন্ম বোবা, অর্থাৎ জন্ম থেকেই সে বোবা, জন্ম থেকে কথা বলতে পারে না। জন্ম বোবা কি, এটা ক নাম্বারেও আসতে পারে। আর যদি খ নাম্বারে আসে তাহলে বলে দিবা যে যারা জন্ম থেকে কথা বলতে পারে না কিংবা জন্ম হওয়ার পর থেকে বাক প্রতিবন্ধী, তারাই হচ্ছে জন্মবোবা। এবং জন্মবোবা হলে কি হয়, এই সব কিছু বলে দিবা যে কথা বলতে পারে না, এটা একটা শারীরিক প্রতিবন্ধী, এই সব কিছু অনুধাবনে আসবে না। এটা ক নাম্বারের জন্য এটা পারফেক্ট, ক নাম্বারে এটা পারফেক্ট হয়। জন্মবোবা মানে কি, আচ্ছা। এবং সেই জন্য তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, সে মনে মনে বলে, সে বলার চেষ্টা করে অ আ ক খ, কিন্তু তার মুখ দিয়ে বের হয় আ আ আ আ, মানে 4টা আ, এটা আসলে বের হয়। তো এর মাধ্যমে কিন্তু আমাদের আজকে লখার 21শে বইটা কিন্তু মানে গল্পটা কিন্তু শেষ হয়ে গেল। তো যারা নতুন দেখছো পার্ট 1 এবং 2টা দেখে আসো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন চলো আমরা অনুশীলনীটা আলোচনা করি। তো অনুশীলনী শব্দার্থ ও টিকা, এইটার যে এগুলো আছে, শান, তেনাখানি, ভিখ, মেঙে, গুলি খেলা, এগুলো সবগুলাই আসলে কিন্তু 1 নম্বরের যে কোশ্চেন সেটার জন্য আর লাগবে। আর এখানে একটু ছবি আঁকছিলাম তোমাদেরকে স্যাঁচড়া ডাল কি সেটা বোঝানোর জন্য। আগের পার্টগুলো এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। এবং ছায়া দেখলে বুক কাঁপে যার, মানে খুবই ভীতু অর্থে এটা ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এটা 50-50 অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে অথবা 1 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে। ছায়া দেখে মানে নিজের ছায়া দেখেও যে ভয় পায়, খুবই ভীতু, এই অর্থে ব্যবহৃত হয়েছে। এটা নিয়ে 1 নম্বরের প্রশ্ন আসে, বেশি আসবে না। এক কথায় প্রকাশ, মানে ভীতু অর্থে এটা ব্যবহৃত হয়েছে। আচ্ছা,
এখন যেগুলো অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসবে আমি তোমাদেরকে সেগুলা বলে দিচ্ছি। 1 নম্বরে আসবে বিষ। বিষ মানে যে ইঁদুর মারা বিষ কিংবা তেলাপোকা মারা বিষ, 2 টাকার বিষ, 10 টাকার বিষ, সেগুলো কোনো বিষ নয়। বিষ মানে হচ্ছে বেদনা। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে মানে ব্যথা বলতে আর কি, যে এই গল্পে আসলে ব্যথা এই অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটা অবজেক্টিভের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এই লাইনটা। এখানে কাঁটা ফোটার জন্য ব্যথা অর্থে ব্যবহৃত হয়েছে এই লাইনটুকু। আর এমনিতে যদি বিষ কথারই বলা হয় তাহলে তোমরা বলে দেবা বিশেষ সংজ্ঞা যে পদার্থ শরীরে ঢুকলে প্রাণী অসুস্থ হয়ে যায় এবং অনেক সময় মারাও যায় তাকে কিন্তু বিষ বলে। বিষ থেকেও কিন্তু মুক্তি পাওয়ার উপায় আছে, যদি সে বিষের প্রতি প্রতিষেধক থাকে, প্রতিষেধকটা যদি ইউজ করা হয় তাহলে কিন্তু বিষ থেকে রক্ষা পাওয়া যায়। আর যদি সেটা তোমরা ইউজ না করো তাহলে কিন্তু তোমরা মরে যাবা। এই আর পরে সেটা অবশ্যই এটা এই লাইনটা খুবই বলতেই হবে যে এই লখার একুশে গল্পে যে এটা যে ব্যথা অর্থে ব্যবহৃত হয়েছে এই কথাটি তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, তুলো মিঠাই মানে হলো তুলার মতো মিষ্টি খাদ্য বিশেষ হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই তোমরা দেখেছো গোলাপি রঙের হয়ে থাকে। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করবো না। প্রভাত ফেরি। প্রভাত ফেরি মানে হচ্ছে আমরা যেটা বলি যে দল আমরা যেটা বলি আমার ভাই রক্ত লাগানো 21 ফেব্রুয়ারি এই গানটা গাইতে গাইতে যে শহীদ মিনারের দিকে যায়, বাংলাদেশে এটা কিন্তু প্রভাত ফেরি মানে হচ্ছে রোজার সময় বাংলাদেশে ঠিক হয় না, বিদেশে কিন্তু দল বেঁধে ছেলেরা মেয়েরা কিন্তু এরকম গান গাইতে গাইতে ড্রাম বাজায় কিন্তু তারা হচ্ছে মানুষকে জাগানোর এটা একটা পদ্ধতি। কিন্তু বাংলাদেশে এটার কিন্তু একটা অন্য যে রূপ আছে। আচ্ছা, এই প্রভাত ফেরি যে মেইন যে এটা ভোরবেলা দল বেঁধে পাড়ায় পাড়ায় গান গাইতে গাইতে সবাইকে জাগিয়ে তোলার বিশেষ অনুষ্ঠান, এটা কিন্তু প্রভাত ফেরির কিন্তু মেইন যে তোমার যে অংশটা মানে মেইন যে তোমার সংজ্ঞাটা সেটা কিন্তু এটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, কিন্তু তারপরে এটা আগে বলবা, তারপরে বলে দিবা যে বাংলাদেশে যে আর একটা যে অর্থ আছে সেটা তোমাদেরকে বলতে হবে, তারপরে তোমরা ভাষা আন্দোলনের ইতিহাসটা তোমরা তুলে ধরবে। আর প্রভাত ফেরি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, এটা আলতাফ মাহমুদের সুর করা গান। এইটা তোমরা বলবা, তাহলে উত্তরটা একটু স্ট্রং হবে। আচ্ছা, শহীদ মিনার অর্থ হলো শহীদদের স্মৃতি রক্ষার জন্য নির্মিত মিনার। এটা মুখস্থ করে রাখবা। মুখস্থ বলতে মনে রাখার চেষ্টা করবা। শহীদ মিনার আমি মুখস্থ কখনোই করতে বলি না, কিন্তু একটা জায়গায় মুখস্থ করতে হয়, সেটা আমি এই ভিডিওতেই বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখিও, তাহলেই বুঝবা। আর অল্প একটু আছে। আচ্ছা, ভাষা আন্দোলন শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে এর লোকেশন একটু গুরুত্বপূর্ণ আমার কাছে লাগে, কারণ লোকেশনটা কোশ্চেন করা যায়, লোকেশন থেকে চাইলেই কোশ্চেন করা যায়। আচ্ছা, এগুলা গেল অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি মার্ক করে দিয়েছি। বিষ, প্রভাত ফেরি এবং শহীদ মিনার, এই তিনটা থেকে মূলত এগুলো হলো অনুধাবনমূলক প্রশ্নের জন্য এগুলা মেইনলি এটা হয়ে থাকে। তো শেষ, পাঠের উদ্দেশ্য সবথেকে বোরিং একটা অংশ। অনেকের কাছে লাগে যে পাঠের উদ্দেশ্যটা কি, এটা মানে কেনই বা আমরা পাঠের উদ্দেশ্য এটা পড়ব। তো আচ্ছা, পাঠের উদ্দেশ্য আসলে কি এবং কেন এটা লাগে এটা আমি বলতেছি। পাঠের উদ্দেশ্য সেটা হলো যে আমরা গল্পটি কেন পড়ব, গল্পটি কেন দেওয়া হয়েছে, এই লখার একুশে গল্পটি দেওয়া হয়েছে ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, এই জন্য এটা দেওয়া হয়েছে। আর হচ্ছে পাঠের উদ্দেশ্য থেকে কিন্তু ডাইরেক্টলি ক নাম্বারে কিন্তু এটা দিয়ে দিতে পারে। এবং পাঠের উদ্দেশ্য কি এবং কেন এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো, এবং সেই ভিডিওটা পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, তাহলেই হবে। বেল আইকন অল করতে হবে না, আমার নিজেরও বেল আইকন অল করতে বিরক্ত লাগে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা পেয়ে যাবা, এবং তখন তোমরা এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। তো এখন এইটুকুই বলি, পাঠের উদ্দেশ্য এটা পুরাটাই মুখস্থ করতে হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতেছ, এটা পুরাটাই মুখস্থ করতে হবে। সূত্র যদি ভুলে যাও, সূত্র কিন্তু মনে রাখার বিভিন্ন টেকনিক থাকে, এই নিয়েও আমি বিস্তারিত ভিডিও তৈরি করব। কিন্তু পাঠের উদ্দেশ্য ভুলে যাওয়ার কিন্তু মানে ভুলে গেলে কিন্তু এটার রিকভারি করা যায় না। তাই পাঠের উদ্দেশ্য এবং কেনই বা মুখস্থ করবে এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো, এই ভিডিওতে আমি বলবো না। তো চলো পরেরটা দেখে পাঠ পরিস্থিতি থেকে কিন্তু তোমরা হচ্ছে চাইলেই তোমরা যেই তোমাদের কি বলবো এই সৃজনশীল যে প্রশ্নগুলো লাগে সেগুলো কিন্তু তোমরা চাইলে পাঠ পরিচিতি থেকে তোমরা তুলে দিতে পারো, এবং মূল অংশটা কিন্তু এখানে দেওয়া আছে। শুরুতে এখানে বলে রাখি যে গল্পটিতে 21 ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অবিনাশী প্রভাব, এই জায়গাটা এটা দরকার। হ্যাঁ, অবিনাশী প্রভাব এইটুকু তোমরা বলতে হবে। এবং অতি এক সাধারণ এক কিশোরের কথা লখা, তার কথা এখানে বলা হয়েছে। লখা হচ্ছে মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু তাও তার ভাষার প্রতি একটা অনেক ভালোবাসা আছে, সেটাই গল্পে তুলে ধরেছে। তো এটাই অনেক সহজ, খুব ছোট্ট একটা থিম নিয়ে। আচ্ছা,
আর রয়েছে বাংলাদেশের লেখক পরিচিতি আবু বকর সিদ্দিক, জন্ম 1936 সালে, তিনি এখনও মনে হয় বেঁচে আছেন যেহেতু মৃত্যু সালটা দেওয়া নেই, এবং তার জন্ম হয়েছে বাগেরহাট জেলায়। তার যে উপন্যাস নাকি উচিত উল্লেখযোগ্য গ্রন্থ, এগুলো উপন্যাস না, জলরাক্ষস, খরদেহ, 71-এর হৃদয়ভস্য, বারুদ পোড়া প্রহর ইত্যাদি এগুলো লাগে।